হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের যে ভলিউম 1 শুরু হয়ে গেছে ক্লাস, প্রথম ইউনিট টেস্ট। তো দেখো, দশম শ্রেণী গণিত, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, মাধ্যমিক 2027। তোমরা মাধ্যমিক 2027 সালে পরীক্ষা দিতে চলেছ। ক্লাস 9-এ তোমরা অনেক ক্লাস দেখেছো, এখন তোমরা ক্লাস 10-এ উঠে গেছো। মাধ্যমিক পরীক্ষা হবে তোমাদের 2027 সালে, এবং ভালো করে এখন থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে প্রথম থেকেই। তো চলো, আমরা দেরি না করে আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমরা চলে আসবো। তোমরা এই বইটা খুলে এবং পেজ নাম্বার বের করো 98 পেজে। ঠিক আছে, তোমরা 98 পেজে চলে এসো। তোমাদের যে পর্ষদ যেটা ছিল মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, সেই সেটটা কিন্তু আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, সেটা প্রথম ক্লাসে তোমরা দেখেছো, এই যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে নমুনা প্রশ্নপত্রটা হয়ে গেছে। এখন আমি তোমাদের আজকে দেব 1 নম্বর স্কুলটা। ওকে, এই যে আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল আছে, এই স্কুলটা তোমাদের করে দেখাবো। চলো আমরা তাড়াতাড়ি করে প্রশ্নগুলো অ্যান্সার শুরু করে দিই। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো দেখে নেবো আমরা আজকে 1 নম্বর প্রশ্নটা। দেখো, এখানে আমাদের বলছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ যদি X টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণটা আমাদের বের করতে বলেছে। দেখো, সরল সুদের অঙ্ক আমাদের এখানে জানতে হবে। তাহলে সরল সুদের অঙ্ক তোমরা অনেকেই জানো, আমি এর আগের ক্লাসও দেখিয়েছি। তো যেটা আমাদের সূত্রটা, সরল সুদের সূত্র, I সমান PTR/100। এটা হচ্ছে আমাদের সরল সুদ। I হচ্ছে বার্ষিক সুদ, P হচ্ছে আসল, যে টাকাটা ধরো ব্যাংকে জমা রাখা হয়, যে টাকাটা ধার দেওয়া হয় বা ধার নেওয়া হয়। ওকে, বা তুমি 10,000 টাকা ব্যাংকে জমা রাখলা, সেই 10,000 টাকাটাই হচ্ছে আসল টাকা তোমার, আসল হচ্ছে P ধরা হয়। T হচ্ছে সময়, কত বছরের জন্য টাকাটা ব্যাংকে রাখবা, সেটা হচ্ছে সময় T। আর এবার তুমি যে 10,000 টাকা ব্যাংকে রাখো, তাহলে বছরে তোমাকে কী হারে সুদ দিবে ব্যাংক, সেটা হচ্ছে বার্ষিক সুদের হার, এই যে আর নিলাম। আর যেহেতু বার্ষিক সুদের হার পার্সেন্টেজ হয়, R%, তার জন্য নিচে 100 দেওয়া হয়। তা এই হলো আমাদের সরল সুদের সূত্র, সুদ সমান PTR/100। ওকে, চলো এখানে দেখো আমাদের কিছু মান দেওয়া আছে। X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা। দেখো, সুদ X টাকা মানে এখানে সুদটা কিন্তু X টাকা বলে দিয়েছে। কোনো মূলধনটা দেওয়া নাই, মূলধনটাই বের করতে বলেছে। মূলধন যেটাকে আমি P নিয়েছি, যে আসল বা মূলধন, ঠিক আছে, এটা P। আর T সময় দেখো X বছর, তার সময়টা X বছর বলেছে। আর এই যে আর বার্ষিক সুদের হার X%, তাহলে আর এর জায়গায় আমরা X বসাতে পারবো, পার্সেন্ট বলে নিচে 100টা। তাহলে এখান থেকে আমাদের যে মূলধন P এর মানটা বের করতে হবে, P এর মানটাই আমাদের চেয়েছে। দেখো এখানে এই যে X আর X, একটা X কেটে দিলাম, এখানে 1 আছে। এবার এখানে রয়ে গেল আমাদের দেখো P × X, আর 100 আর 1-এ বর্গগুণ করলে এটা 100 পেয়ে যাবা। তাহলে আমরা P এর মানটা পেয়ে যাব 100/X। দেখো 100/X, আমরা এটাই অ্যান্সার দেখতে পাচ্ছি। তাহলে 100/X দেখো আমাদের C নাম্বার অপশানটা কিন্তু মিলছে। পরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। দেখো প্রশ্নটা কি বলছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখে। দেখো, ব্যাংকে 100 টাকা জমা রাখলো, এটা হচ্ছে আসল। 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি, দেখো সমূল চক্রবৃদ্ধি বলেছি 121 টাকা, মানে এটা অঙ্কটা আছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। ওকে, সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা বের করতে বলেছে 8টা। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো, P × 1 + R/100 (n). দেখো এই যে আমি লিখলাম, P হচ্ছে আসল, R হচ্ছে বার্ষিক সুদের হার, N হচ্ছে এখানে সময়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়টাকে N ধরা হয়, ছোটো হাতের N। তাই এই যে আমাদের সূত্রটা, এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। এই মানটাই কিন্তু বলেছে কত, সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 121 টাকা। এবার দেখো আসল 100 টাকা বলেছে, চলো আমরা এখানে বসাবো। আসল হচ্ছে 100 টাকা, 1 প্লাস এখানে আর এর মানটা আমরা বের করব। আর এখানে সময়টা দেখো N 2 বছর বলেছে, তাহলে N এর জায়গায় আমি 2 বছর দিয়ে দিলাম 2, আর এদিকে 121। তাহলে আমরা এই সমীকরণ থেকে কিন্তু আর এর মানটা বের করতে পারবো। দেখো আমরা 1 + R/100² এখানে 121, এই যে 100টাকে আমরা না 121-এর নিচে নামিয়ে দেবো। এটাকে দেখো, এটা 121-কে 11 আর 100-কে 10, তার হোল স্কোয়ার এভাবে করতে পারবা। উভয় দিকে দেখো পাওয়ার আমাদের সমান,
তাহলে মূল সংখ্যা তোমরা সমান করতে পারবে। মানে মূল সংখ্যা এখানে 1 প্লাস r/100, আর এখানে মূল সংখ্যাটা 11/10, 11/10 এভাবে করে নাও। বা r/100 11/10, এই যে মাইনাস একটা দিকে -1 হয়ে যাবে। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, 10 লসাগু, তো এটা 10 10 মিলে গেলে 11টা নেমে যাবে, আর এটা 10 একে 10। এখানে দেখো বিয়োগ করে এটা 1/10 পাবা। আচ্ছা, এদিকে কিন্তু আমাদের r/100 ছিল, এখানে 0 0 কেটে দাও, তাহলে আমরা এখান থেকে r এর মানটা বলতে পারবো এই যে 10 একে 10। দেখো 10 বলতে আমাদের 10%, বার্ষিক সুদের হারটা আমাদের কত? 10%। অপশান দেখে নাও, 10%। অ্যান্সারটা এ নাম্বার অপশানটাই মিলছে আমাদের। পরে আমরা 3 নম্বর প্রশ্ন। দেখো আমাদের এখানে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এটি যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে কোনটা শর্ত স্যাটিসফাই করবে? দেখো দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের s² দরকার, কারণ s² থাকে, s² না থাকলে তো দ্বিঘাত সমীকরণ হবেই না। তো s² থাকার জন্য এই এটা আছে, s² সঙ্গ যে এ আছে, এটাকে কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে? এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তখনই আমরা এই যে a² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা একটি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো যদি এটা 0 না হয়। কারণ এটা 0 হলে তো এটা থাকবে না এই পদটা, তাই না? তার দ্বিঘাত সমীকরণ হতে গেলে s² চাই আমাদের, তার জন্য এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। দেখো b 0 হলেও হবে, bটা যদি 0 হয়ে যায়, এটা যদি নাও থাকে, যদি আমাদের a² প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, তবুও আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। বা b আর c দুজনেই 0, দুজনেই যদি 0 হয়ে যায় তাহলে আমাদের a² ইজ ইকুয়াল টু 0, তখন আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো এটাকে। কিন্তু যদি এটা 0 হয়ে যায়, তাহলে এটা 0 হলে এটা থাকবে না, তাহলে এই যে এভাবে যদি বাদ চলে যায় তাহলে এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। bx প্লাস c এটা দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের s² হওয়া দরকার, তার জন্য আমাদের এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। দেখো এ নট ইকুয়াল টু 0, যেটা আমাদের সি নাম্বার অপশানে আছে। এসব আমাদের 4 নম্বর প্রশ্ন। দেখো 4 প্রশ্নটা আমাদের আছে 2a = 3b = 4c, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের h2 bh2 c আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো আমরা কি করব, আমরা এখানে দেখো এটাকে a/1/2, এই যে 2টাকে 1/2 করতে পারবো। এটাকে সরল করলে দেখো এবার 1/2টা উপরে 2 গুণ হবে, মানে 2a ফিরে পাবা। একইভাবে এখানে b/1/3 করতে পারবা, এটাকে c/1/4 করতে পারবা। আমি এভাবে করে নিলাম। তোমরা এটাকে কে ধরো a b c এর মান বের করতে পারবা যদি কে ধরে নাও, ঠিক আছে? তো যাই হোক এভাবেও তোমরা সহজভাবে করে নিতে পারবা। এখন যে আমাদের দেখো a/2 bh2 c বের করতে বলেছি, তাহলে a বলতে এর জায়গায় তোমরা 1/2 বসাতে পারবা, b এর জায়গায় 1/3, আর c এর জায়গায় দেখো 1/4। এই দেখো a/2 bh2 c এর মানটা এভাবে দাঁড়াবে। এবার এদেরকে পূর্ণ সংখ্যা অনুপাতে করে নাও। তা দেখো পূর্ণ সংখ্যা করতে গেলে এদের যে হরটির লসাগু 2 3 4, এদের লসাগুটা তোমরা 12 পাবা। তার 12 দিয়ে সবাইকে গুণ করে দেবা লসাগুটা দিয়ে। দেখো প্রত্যেকে কিন্তু আমি 12 দিয়ে গুণ করেছি, এই যে দেখো। তো সবাই কাটাকাটি করে 2 × 12, 3 × 4 12, এখানে 4 × 3 12, তো আমরা পেয়ে যাচ্ছি 6/2, এটা 4/2, এখানে 3 রয়ে গেছে। দেখো তাহলে 6/2 4/2 3, এটা কিন্তু আমাদের অ্যান্সার a/2 bh2 c এর মান। তো দেখো তো কত নম্বর অপশানে মিলছে, এটা কিন্তু আমাদের ডি নম্বর অপশানটা মিলছে। পরের প্রশ্নে আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। এখানে দেখো ও কেন্দ্রবৃত্তের ABCD দুটি জে আছে যাদের দৈর্ঘ্য সমান বলেছে। কোণ AOB 60 ডিগ্রি হলে কোণ COD এর মান বের করতে বলেছে। চলো আমরা ছবিটা আঁকি। আচ্ছা বৃত্ত বলেছে, একটা বৃত্ত নিলাম যার কেন্দ্র ও কেন্দ্র বলেছে। এখানে AB আর CD দুটি জে আছে। আমি এখানে AB জে নিলাম আর CD জে নিলাম, এখানে CD। এখানে যে দুটি দৈর্ঘ্য সমান, ওকে। আর কেন্দ্রবিন্দু আমরা এই জায়গায় কেন্দ্র নিলাম, কেন্দ্র নামটা ও নাম দিয়ে দিলাম, ও কেন্দ্র বলিয়েছি এখানে। আমি এখানে যে OA যুক্ত করলাম, কারণ এই কোণটা কিন্তু আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে COD মানে এখানে এই যে এটা, এই যে আমাদের COD, এই কোণের মানটা বের করতে বলেছে। তা দেখো তো এই কোণটা দেওয়া আছে, এই কোণের মান আমরা কী করে পাবো? আমরা একটা কাজ করি, দেখো
এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, মানে ত্রিভুজ এখানে আছে এ ও বি, ও ত্রিভুজ এটা সিওডি এত এর, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ দেখাবো। তার জন্য আমাদের তিনটি শর্ত সমান দেখাতে হবে। এখানে দেখো আমি এ বি সমান সমান সিডি বলতে পারবো। এই যে এ বি সিডি দুটি জে এর দৈর্ঘ্য সমান কিন্তু এখানে বলেই দিয়েছে প্রশ্নে। তাহলে এই যে এ বি আর সিডি সমান 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত দেখো, এই ত্রিভুজের ও বি বাহুটা সমান সমান হবে এই ত্রিভুজের ও সি বাহুর সঙ্গে, ঠিক আছে, অনুরূপ বাহু। তাহলে এ বাহু সমান কেন? দেখো ও বিটা বৃত্তের ব্যাসার্ধ, ও সিটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো বাহু আমরা সমান লিখতে পারবো। আর এখানে ও এ সমান সমান আর এদিকে ওডি, দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, এরা কিন্তু দুজনই একই বৃত্তের ব্যাসার্ধ, লিখে দিবা তোমরা, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য আমরা সমান পেয়ে গেলাম। দেখো দুটো ত্রিভুজ থেকে তিনটি শর্ত সমান, তার মানে দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তাহলে সর্বসম যদি হয়ে যায়, দেখো আমি এখানে বলে দিচ্ছি ত্রিভুজ এ ও বি সর্বসম, দেখো ত্রিভুজ সিওডি। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলে সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ, দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, কোণ এ ও বি সমান সমান কোণ সিওডি হবে। এ ও বিটা 60 ডিগ্রি, তার কোণ সিওডি আমরা 60 ডিগ্রি পেয়ে যাবো। আমাদের কোণ সিওডির মান বের করতে বলেছিল, আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। 60 ডিগ্রি আমাদের সি নাম্বার অপশানটা। আমরা 5-এরটা করালাম, এবার 6-এরটা। এখানে দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস, এবিসিটি বৃত্তস্থ চতুর্ভুজ আবার বলেছে। তাহলে কোণ এডিসি 120 ডিগ্রি হলে কোণ বিএসির মানটা বের করতে বলেছে। এই যে ছবিটা দেওয়া আছে, ছবিটা আমি আবার এখানে তৈরি করছি। এবিটা আমাদের যে এবি বৃত্তের ব্যাস বলেছে, তাহলে এখানে আমরা কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, ও হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। এবার দেখো এখানে আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ যদি আমি তৈরি করি, দেখো আমি এবিসিডি, এই যে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, আর এখানে এডিসি মানে এই কোণটা বলে দিয়েছে 120 ডিগ্রি। আচ্ছা আমাদের বিএসি মানে তাহলে এসি যোগ করতে হবে। বিএসি দেখো এই যে বিএসি কোণের দরকার, তাই তো, তাহলে এই যে আমাদের বিএসি হবে, তার জন্য এসিটা যোগ করলাম। প্রশ্নে যেভাবে বলা হয়েছে সেভাবে ছবিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আচ্ছা তাহলে বিএসি এই কোণের মানটা দেখো কী করে পাবো আমরা। প্রথমে তো আমরা এই কোণটা পেয়ে যাব, কোণ এসি বি কোণটা পেয়ে যাব। দেখো এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। সমকোণ বলতে 90 ডিগ্রি। দেখো এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই কোণটা জানা আছে তো আমরা এই কোণটা পেয়ে যাব। দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে এই দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণটা জানা আছে তো এই কোণটা পেয়ে যাব, আমরা বি কোণটা পেয়ে যাব। কী করে পাবো? 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগগুলি পেয়ে যাব, এটা বিয়োগ করবা, এটা 60 ডিগ্রি পেয়ে যাবে। এই কোণটা হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। আমাদের চেয়েছে এই কোণটা। এখন এই যে আমাদের এবিসি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, দুটো কোণ তো জানা হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কোণ বিএসিটা পেয়ে যাব। 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে তাদের যোগফলটা বাদ দিয়ে দেবো, যোগ করে 915, এটা 150 ডিগ্রি পেয়ে যাবো, এটা বিয়োগ করে পেয়ে যাবো 30 ডিগ্রি। দেখো বিএসি কোণটা দেখো আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। তো 30 ডিগ্রি যদি আমরা অপশান দেখি, আমাদের কিন্তু ডি নাম্বার অপশানটা মিলছে। পরের প্রশ্নতে আমরা চলে আসব, পরের পেজে আমরা 99 পেজে আসব। দেখো পরে আমাদের 2 নম্বরের প্রশ্নগুলো, চলো 2 মার্ক আছে। 2-এর 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। ঠিক আছে, সুদ আসলের, তাহলে এখানে আসলের বলেছে, মানে সুদটা আসলের 2/5 অংশ,
তাহলে আসলটাকে যদি আমরা ধরে নিই তাহলে সুদ কিন্তু পেয়ে যাব এই ক্ষেত্রে। তো চলো আমরা আসলটাকে ধরে নিই। এখানে আমি যদি আসল, যেটা আসলে পি বলা হয়, এই আসলটাকে আমি এক্স টাকা ধরে নিলাম। তাহলে সুদ যেটা আয়কে আমরা সুদ বলবো। তাহলে সুদ কত হবে? সুদ হবে দেখো আসলের 2/5 অংশ বলেছে। ওকে, তাহলে আমাদের দেখো সুদটা হয়ে যাবে আমাদের কত, 2x/5। তাহলে আসল সুদ পেয়ে গেলাম। আমাদের দেখো কী বের করতে বলেছে, বার্ষিক সুদের হার বের করতে বলেছে। তো আমাদের যে সরল সুদের সূত্র আয় সমান PTR/100, এই সূত্রতে আমরা সব মানগুলো বসাই। সুদ পেয়ে গেছি, সুদ হচ্ছে 2x/5, এটা হচ্ছে আমাদের সুদ। আসলটাকে আমি এক্স ধরেছি। আর এখানে দেখো আমাদের সময়টা কিন্তু 10 বছর বলে দিয়েছে, তা টিটা হচ্ছে এখানে 10 বছর। আর আরটাই কিন্তু বের হবে, সুদের হারটা বের করতে বলেছে। এখানে তোমরা এক্স এভাবে কেটে দিতে পারবা, একটা শূন্য কেটে দাও। দেখো এখানে 5 2 10, এই যে দেখো 5 2 10 কাটাকাটি করলাম। তাহলে এখানে আমাদের রয়ে গেলো, দেখো এদিকে 2 রইল, আর এখানে কিন্তু আমাদের r/2 এভাবে আমাদের রয়ে আছে। তাহলে এখানে আর এর মানটা যে 2 দিক বর্গগুণ করে এটা 4 পেয়ে যাবা। আর এর মানটাকে পেয়ে গেলাম কত, 4% পেয়ে গেলাম। ওকে, তা বার্ষিক সুদের হার যে বের করতে বলেছিল 4%, কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা প্রশ্নে চলে আসবো 2 নম্বর প্রশ্নে। বলছে যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অন্যান্যক। দেখো কথাটা কি বলেছে, তাহলে এই যে আমাদের সমীকরণটা আছে, এমন একটি সমীকরণ নির্ণয় করতে বলেছে, মানে সেই সমীকরণটি গঠন করো, মানে এমন একটি সমীকরণটা বের করতে বলেছে যে সেই সমীকরণে যে বীজগুলি হবে এই সমীকরণের বীজগুলি অন্যান্যক। মানে এই সমীকরণের বীজগুলি যা হবে এর অন্যান্যক হবে সেই নির্ণীয় সমীকরণের বীজগুলি হবে। যদি আমরা ধরে নিই এই সমীকরণের বীজগুলিকে আলফা আর বিটা ধরে নিলাম, যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। প্রথমে তাহলে আমরা কি করব, তাহলে আলফা প্লাস বিটা আমরা বের করে নিই। বীজদের যোগফলের সূত্র -b/a, এটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, এটা আমরা -b/a কী করে পেলাম, তোমাদের তার আগে আমি এটা দেখাচ্ছি যে a² প্লাস bx প্লাস c = 0 একটা দ্বিঘাত সমীকরণ যদি এভাবে হয়, আর এরই যদি বীজ দুটি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা বীজদের যোগফল -b/a, আর বীজদের গুণফল c/a, এটা কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে, এই জন্য আমরা এখানে -b/a লিখেছি। তাহলে -b বলতে এখানে দেখো এক্সের সহগ আছে, বিটা হচ্ছে দেখো এক্সের সহগ, তাহলে এখানে আমাদের বিটা, তাহলে এখানে পি, আর এ হচ্ছে আমাদের দেখো এটাও কিন্তু আমাদের s² সহগ, তাহলে s² সহগ কিছু না তাহলে এখানে 1 নিয়ে নাও, এটা হচ্ছে -p। এবার আলফা বিটা, দেখো আলফা বিটা এটা আমরা c/a জানি, তাহলে সি হচ্ছে এই ধ্রুবক সংখ্যাটা, এটা 1 আছে, আর এ তো দেখো এখানে বললাম 1 কিছু নাই, তো 1 নিয়ে নেব, তাহলে এখানে কিন্তু আমরা 1ই পেয়ে গেলাম, আলফা বিটার মান 1। এবার আমরা করব কি, যে আমাদের যেভাবে প্রশ্নে বলেছি যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলি অন্যান্যক, মানে এই সমীকরণের বীজগুলি যদি আলফা বিটা হয়, তাহলে নির্ণীয় সমীকরণ যে সমীকরণটা বের করতে বলেছে সেই সমীকরণের বীজগুলি হবে এদের অন্যান্যক। অন্যান্য কাকে বলে, তারপর আমরা এখানে লিখব যে, আচ্ছা এখানে আমরা লিখছি প্রশ্নানুসারে, যেভাবে প্রশ্নে বলেছে প্রশ্নানুসারে নির্ণীয় সমীকরণের বীজদ্বয় কী পাবো দেখো তো, মানে অন্যান্যক, মানে আলফার অন্যান্যক 1/α হবে, মানে 1/α, আর বিটার অন্যান্যক 1/β, এই যে 1/β। ঠিক আছে, অন্যান্যক বলতে এদেরকে উল্টে লিখলে অন্যান্যক পেয়ে যাবা। এই যে দেখো, তাহলে প্রশ্নে যেভাবে বলা হয়েছে, তাহলে নির্ণীয় মানে যে সমীকরণটা বের করতে বলেছে সেই সমীকরণের বীজদ্বয় হবে 1/α আর 1/β। ঠিক আছে, এদের অন্যান্য। তাহলে আমরা এখন করব কি, দেখো মানে আমরা কিন্তু দেখো বীজগুলি পেয়ে গেছি, তাহলে সমীকরণটা কিন্তু বের করতে হবে। যে সমীকরণের বীজগুলি এই যে এত আছে, তাহলে সেই সমীকরণটা কিন্তু বের করতে পারবো। তার আগে আমাদের বীজদের যোগফলটা দরকার আর বীজদের গুণফল দরকার, তখনই আমরা বের করতে পারবো সেই সমীকরণটা। তাহলে এই যে বীজ আছে এতে যোগফলটা বের করব। দেখো যোগফল বলতে আমরা যদি ভগ্নাংশে যোগ করি লসাগু, তো আমাদের আলফা বিটা লসাগু, আলফা মিললো, তাহলে এখানে আমাদের বিটা রয়ে যাবে, বিটা মিলে গেছে, তাহলে আমরা যে আলফাটা পেয়ে যাব। তো এটাকে আমি আলফা প্লাস বিটা লিখে দিলাম, থেকে আলফা বিটা
মানগুলো বসিয়ে দেবো। আলফা প্লাস বিটার মানটা দেখো আমরা বের করে রেখেছি মাইনাস পি, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি, আর আলফা বিটার মানটা তো 1 বের করেছি 1, তাহলে এখানে কিন্তু দেখো মাইনাস পি পেয়ে গেলাম। এখন পিজের গুণফল মানে 1 বাই আলফা গুণিত 1 বাই বিটা, পিজের গুণফল দেখো এটা 1 বাই আলফা বিটা, 1 বাই আলফা বিটার মান তো 1, তো দেখো এখানে আমরা 1 পেয়ে গেলাম। তাহলে বীজের গুণফল আমরা 1 পেয়েছি, আর বীজের যোগফল মাইনাস পি। এখন দেখো বীজের যোগফল আর গুণফল যে পেয়ে গেলাম, তাহলে সেই সমীকরণটা কিন্তু বের করতে পারবো। দেখো সমীকরণটা পাওয়ার যে আমাদের সূত্রটা, তা মনে রাখবা, সূত্রটা আমি লিখে দিচ্ছি এখানে, যে এস স্কোয়ার মাইনাস বীজের যোগফল, দেখো বীজের যোগফল আমরা কত পেয়েছি মাইনাস পি, দেখো বীজের যোগফলটা মাইনাস পি ইন্টু এক্স, আর প্লাস বীজের গুণফল, বীজের গুণফল তো 1 ইকুয়াল টু 0। দেখো এইভাবে কিন্তু নির্ণয় সমীকরণটা পেয়ে যাবো, মনে রাখবা এস স্কোয়ার মাইনাস বীজের যোগফল ইন্টু এক্স প্লাস বীজের গুণফল ইকুয়াল টু 0। এবার এটাকে যদি একটা লাইন সরল করে নাও, তাহলে এটা এস স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাস পি এক্স আর প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এস স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। পরের প্রশ্ন দেখো 2-3 নম্বরের প্রশ্নটা, দেখো এখানে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা ঠিক আছে, আর আগের যে আমি মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র যে করালাম, সেখানে দেখো 2-3 নম্বরটা, আর এখানেও 2-3 আর এখানেও 2-3, দেখো একই প্রশ্ন আছে, দুটো প্রশ্ন, শুধু এখানে দেখো 5 সেমি জায়গায় এখানে 10 সেমি করেছে, ব্যাসার্ধ 10 সেমি বলেছে, এখানে 5 সেমি বলেছিল। একদম দুটো প্রশ্ন একদম সেম প্রশ্ন আছে। দেখো অসমকেন্দ্রিক শুধু কথাটা বলেছে, মানে দুটি বৃত্ত আলাদা আছে, পরস্পর ছেদ করবে। এখানেও কিন্তু আমাদের দেখো দুটি বৃত্ত পরস্পর ছেদ করবে, শুধু একটু ভাষাটা চেঞ্জ করেছে, কিন্তু একই প্রশ্ন একই ছবি তৈরি হবে। শুধু এখানে দেখো, সেখানে 5 সেমি ব্যাসার্ধ ছিল, সেখানে ব্যাসার্ধটা 10 সেমি নিবা, একই নিয়মে তোমরা অঙ্কটা করবা, তো অঙ্কটা কিন্তু হয়ে যাবে। এখানে সাধারণ যে দৈর্ঘ্য 12 সেমি বলেছে, সেখানে কিন্তু আমাদের 8 সেমি বলেছিল। ওকে, তা কোনো অসুবিধা নাই, তোমরা কিন্তু এই নিয়মে অঙ্কটা করে নিতে পারবা। ওকে, আমি কিন্তু অঙ্কটা করানো হয়ে গেছে, যা শুধু সংখ্যাগুলো চেঞ্জ করেছে। চলো আমরা পরের প্রশ্নটা চলে আসবো। পরে আমরা চলে আসবো আমাদের 4 নম্বর প্রশ্নে। দেখো প্রদত্ত চিত্র, আমাদের চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে এক্স এর মানটা বের করতে বলেছে। সেই চিত্রটা আমি এখানে তৈরি করছি। এখানে আমাদের বিসি বৃত্তের ব্যাস বলেছে, বিসি বৃত্তের ব্যাস, কেন্দ্র আমাদের ও, এবার এখানে আমাদের একটা বিন্দু এ বিন্দু আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বি যোগ করলাম, তারপর এখানে এডি, এভাবে আমাদের এডি আছে, এডি, আর এখানে আমাদের ডিসি যোগ করেছি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আবার এখানে এসি যোগ করা হয়েছে, আমি এসি যোগ করে দিলাম। ওকে, এভাবে আছে। আচ্ছা, তাহলে এখানে কোণটা দেখো, এই কোণটা আমাদের বলেছে 130 ডিগ্রি, এটা আছে আমাদের 130 ডিগ্রি। তা এই কোণটা আমাদের আছে এক্স ডিগ্রি, এই এক্স ডিগ্রির মানটা বের করতে বলেছে। খুব সহজে পেয়ে যাব, তারপর কী করে পাবো? আচ্ছা, এই কোণটা এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, যারা পরস্পর সম্পূরক হয়। সম্পূরক বলতে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটা 130 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটা হবে আমাদের 50 ডিগ্রি, কারণ 130 আর 50 180, তাই তো। তারপরে এটা দেখো, মানে 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বিয়োগ করবো, 50 ডিগ্রি পেয়ে যাবা, এই কোণটা পেয়ে যাবা। এবার এই কোণটা আমরা জানি 90 ডিগ্রি, কেন? কারণ তোমাদের বললাম যে এই যে ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ বিএসি কোণটা, এটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, যেটা 90 ডিগ্রি। এখন এই যে এবিসি ত্রিভুজের দুটি কোণ জানা হয়ে গেছে, তাহলে এক্স ডিগ্রি কোণটা পেয়ে যাবো আমরা। এই ত্রিভুজের ধর্ম 180 ডিগ্রি থেকে দুটো কোণের যোগফলটা বাদ দিয়ে দেবো, 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। যোগফলটা দেখো, এটা যোগফলটা পেয়ে যাবো 140 ডিগ্রি, এটা বিয়োগ করে পেয়ে যাবো 40 ডিগ্রি। তাহলে এক্সের মান কত? এক্সের মান কিন্তু আমরা 40 ডিগ্রি পেয়ে গেলাম। 40 ডিগ্রি আমাদের অ্যান্সার। এটা আমাদের দেখো এ নাম্বার প্রশ্ন, মানে 4-এ যেটা আছে, দেখো এই যে 4-এরই দুটো প্রশ্ন করেছে, এ এবং বি, ঠিক আছে। এই দুটি চিত্র থেকেই এক্সের মান আর এক্সের মান বের করতে বলেছে, তাই এটা কিন্তু আমাদের এ নাম্বার হয়েছে। এবার আমরা বি নাম্বার করব। বি নাম্বার দেখো, এখানে ছবিটা আমি তৈরি করছি।
আচ্ছা, ছবিটা দেখো এখানে আমাদের ছবিটা এটা ছবি তৈরি না করলে তোমরা সহজেই বুঝে নিতে পারতা। যাই হোক, আমি ছবিটা তৈরি করে দিলাম তোমাদের। এ বি এটা এখানে আছে, সি এখানে, এটা ডি আমাদের এখানে কেন্দ্রবিন্দু। এই যে বি কোণটা এটা হচ্ছে x ডিগ্রি, আর এই কোণটা বলেছে আমাদের 95 ডিগ্রি। তাহলে দেখো তো, আমরা জানি যে এই যে বৃত্তস্থ চতুর্ভুজ এটা এ বি সি ডি, তোমরা দেখতে পাচ্ছ বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে এই দুটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি, মানে x ডিগ্রি যোগ 95 ডিগ্রি, দুটো কোণের যোগফল তোমরা পেয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সহজে পেয়ে যাবো এক্সের মানটা। 180 ডিগ্রি থেকে 95 ডিগ্রি বিয়োগ করব, বিয়োগ করে এটা হয়ে যাবে আমাদের 5 ডিগ্রি। এটা আমাদের দেখো, এটা আমাদের হয়ে গেলো 7 মানে 17, 9 কত হলো 17, তাহলে 9 কত হলো 17, 8 দিলে দেখো 85 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এক্সের মানটা আমরা কিন্তু 85 ডিগ্রি পেয়ে গেলাম। পরে আমরা চলে আসবো 5 নাম্বার প্রশ্নে। দেখো 5-এর প্রশ্নটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি। চোঙের উচ্চতা যাকে আমরা এইচ বলি সেটা আমাদের 14 সেমি দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফলে বলে দিয়েছে। চোঙটির আয়তন কত? আচ্ছা, তাহলে দেখো চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল, চোঙ বলতে দেখো চোঙের যদি একটা ছবি আঁকি, তোমরা যেভাবে গ্লাস একটা চোঙের আকৃতি, ওকে। তাহলে এর উচ্চতা এই যে এইচ, যেটা আমাদের 14 সেমি বলেছে। আর এখানে আমাদের ভূমির ব্যাসার্ধ যদি নিয়ে নিই আর, তার বক্রতল বলতে পার্শ্বতলটা, ঠিক আছে। এই যে এই তলটা বাদ দিয়ে যে পার্শ্বতলটা হয় না, গোল তলটা, গোলাকার, সেই পার্শ্বতলটা হচ্ছে বক্রতল, যার ক্ষেত্রফল হবে ভূমির পরিধি হচ্ছে আমাদের 2πr। দেখো ভূমিটা কিন্তু এখানে বৃত্তাকার, তার বৃত্তের পরিধি 2πr ইন্টু উচ্চতা, এর সঙ্গে উচ্চতা গুণ হয়ে যাবে। তাহলে আমাদের দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 2πrh, এটা যে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই যে 2πrh, এই পার্শ্বতলটা কিন্তু বলে দিয়েছে কত, 264 বর্গ সেমি বলে দিয়েছে। তা দেখো আমাদের এইচের মান দেওয়া আছে, কিন্তু আর-এর মানটা পেয়ে যাব। আচ্ছা, 2 গুণিত পাই বলতে আমরা জানি 22/7, আর-এর মান পাওয়া যাবে, এইচের মানটা এখানে বসিয়ে দেবো 14, আর এখানে 264। চলো কাটাকাটি করি আমরা, 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 একে 2, 2 3 6, 2 দিয়ে 4, 11 দিয়ে 22, আর এখানে 11 কে 11, 11 দিয়ে 22, আচ্ছা 2 6 12, ওকে। আচ্ছা, আমরা এখানে লিখি, আমাদের রইল 1/7 ইন্টু এটা আর ইন্টু এটা 14, আর এদিকে আমাদের 6 বেঁচেছে। আরও কাটাকাটি করতে পারো, 2 3 6, 2 7 14, দেখো 7 কেটে দিলাম। তাহলে আমরা কিন্তু আর-এর মানটা দেখো কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। তাহলে আর পেয়ে গেলাম, চোঙের ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম, এবং উচ্চতা তো জানাই আছে। তাহলে চোঙের আয়তন, দেখো এই যে চোঙের আয়তনের সূত্র তোমাদের জানতে হবে। আয়তন বলতে এই যে চোঙের মধ্যে কতটা ফাঁপা আছে, কতটা জায়গা, বা পুরো যে গ্লাসটা আছে সম্পূর্ণ গ্লাসে কতটা জল ধরবে, সেটাই তো আয়তন। যার আয়তনের সূত্র, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র πr²h, ঠিক আছে। এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র। এখানে মান বসিয়ে দাও, পাই হচ্ছে 22/7, আর হচ্ছে আমাদের দেখো যেটা পেলাম 3, তাহলে 3-এর স্কোয়ার হবে এটা, r², আর এইচ হচ্ছে আমাদের উচ্চতা, যেটা হচ্ছে আমাদের 14। আয়তনকে আমরা লিখব ঘন সেমি। আয়তন থাকলে ঘন কথাটা আসবে, তা 7 দিয়ে 14, এখানে 22, 3-এর স্কোয়ার, 3 3 9, আর এদিকে আমাদের 2 আছে। আচ্ছা, এটা 22 দিয়ে এটা 44 করে দিলাম, আর এদিকে আমাদের 9, ঘন সেমি। 9 4 36, আর 9 4 36, হাতে 3, 36 আর 3 39, 996 ঘন সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো 3 থেকে প্রশ্নগুলো, যে বড় প্রশ্নগুলো আছে। আচ্ছা, বড় প্রশ্নগুলো আমি বলেছি এর আগের ক্লাসেও, যে বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের বাইরে থাকবে সেই অঙ্কগুলি করাবো, আর বইয়ের যেগুলো অঙ্ক আছে সেই বইয়ের অঙ্কগুলো কিন্তু আমি ছেড়ে দেবো, কারণ বইয়ের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা। বইয়ের অঙ্কগুলো কোথায় পাবা তোমরা, তোমাদের আগের ক্লাসেও বলেছি, আবারও বলছি, যে বইয়ের অঙ্কগুলো তোমরা পাবা আমার চ্যানেলে ভিজিট করবা, চলে যাবা প্লে লিস্টে, সেখানে ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা অঙ্কগুলো পাবা। অনেক অঙ্ক দেওয়া হয়ে গেছে, অনেক চ্যাপ্টার দিয়েছি, উপপাদ্য দিয়েছি। তোমাদের কিছু চ্যাপ্টার দেওয়া বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো আমি দিয়ে দেবো, কমপ্লিট করে দেবো তোমাদের, যে তোমরা অঙ্কগুলো কিন্তু পেয়ে যাবা। এই জন্য বইয়ের অঙ্কগুলো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি। দেখো 3-এর অথবাটা সব বইয়ের অঙ্ক আছে, 4-এর 1 নম্বরটা বইয়ের অঙ্কই আছে,
4-এর 2 নম্বরটা বই থেকে পাবা। যেরকম এই অঙ্কটা তোমরা পাবা, দেখো এই অঙ্কটা বলি, এটা কিন্তু বি আছে আমাদের, হ্যাঁ। সেটা পাবা তোমরা কোথায় পাবা আমি বলে দিব। তোমরা পেজ নাম্বার বলে দিচ্ছি, পি হাইফেন থেকে পেজ 9 পাতায় যাবা, প্রয়োগ 12 নম্বর প্রয়োগটা দেখবা এই অঙ্কটায় আছে। ওকে, যেরকম 5 নম্বর অঙ্কটা বই থেকে আছে, যেমন এটা যে বলি, এটা তোমরা চলে যাবে পেজ নাম্বার 22 পাতায় 3-এর দেখবা 2 নম্বর অঙ্কটা, 3-এর 2 নম্বর অঙ্কটাই একদম অঙ্কটা আছে, একই অঙ্ক। এই অঙ্কটা বই থেকে আছে, এই অঙ্কটাও বই থেকে আছে। ওকে, যেরকম 6-এর অথবাটা, এই অঙ্কটা যেরকম এটা বইয়ের সঙ্গে মিল নাই, ঠিক আছে। তো চলো এই অঙ্কটা তোমাদের করে দিচ্ছি, যেটা হুবহু বই থেকে থাকবে সেই অঙ্কটা কিন্তু আমি তোমাদের ছেড়ে দেবো, কারণ বইয়ের অঙ্ক তোমরা জানো, এবং বইয়ের অঙ্কর প্রয়োজন পড়লে আমি বলে দিলাম। আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবা, ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা প্রচুর বইয়ের অঙ্ক দেখতে পাবা। ওকে, চলো আমরা 6-এর অথবা অঙ্কটা তোমাদের করিয়ে দিচ্ছি। 6-এর অথবা অঙ্কটা আমাদের এ সমান তো দেওয়া আছে √5 + 1 আর √5 - 1, আর এখানে দেখো আমাদের এ বির মান দেওয়া আছে 1, তাহলে আমাদের বি এর মানটা দরকার। এর মান তো জানাই আছে, বি এর মানটা কত হবে, এটা 1/a। তা দেখো আমরা তো এর মান জানি, এর জায়গায় এর মানটা যদি বসিয়ে দাও তবে এইভাবে দাঁড়াবে। তাহলে বি এর মানটা দেখো, এ মানটা 1/, আছে তো উল্টে লিখতে পারবা, যেটা হরটা উপরে চলে যাবে আর এটা এইভাবে রয়ে যাবে। দেখো তাহলে বি এর মানটা কিন্তু এটা পেয়ে গেলাম। এখন যদি অঙ্কটা আমরা যে লক্ষ্য করি, এই অঙ্কটা যদি আমরা ভগ্নাংশে যোগবিয়োগ করলে আমাদের এখানে দেখো a + b আমাদের প্রয়োজন পড়বে এবং এ বি প্রয়োজন পড়বে। তা আমরা করব কি, আমরা a + b এর মানটা বের করে নেব। দেখো এ তো হচ্ছে আমাদের, এটা এ এর মান প্লাস, আর বি এর মানটা যেটা বের করলাম √5 - 1 5 + 1। চলো এর মানটা আমরা বের করি। আচ্ছা, এখানে আমরা ভগ্নাংশে যোগবিয়োগ যদি করে নিই, ভগ্নাংশে যোগবিয়োগ করেও করা যাবে বা হর কররই নিরসন করেও করতে পারবা। চলো আমরা ভগ্নাংশে যোগবিয়োগটাই দেখাচ্ছি তোমাদের। এটা মিলে গেল, তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে দেখো এটা গুণ হয়ে, দেখো দুটো একই আছে, আমি এটা হোল স্কয়ার করতে পারবো। একইভাবে এটা মিলে গেছে, এটা আমাদের একই আছে বলে আমরা হোল স্কয়ার করে দেব। আচ্ছা, এখানে দেখো এটা তোমরা সূত্র ফেলতে পারবা, তো সূত্রটা বলে দিচ্ছি, a² + 2ab + b²। একইভাবে এই সূত্রটা পাবা, a² - 2ab + b²। দেখো এটা a + b² সূত্র, এটা a - b² সূত্র। আর এখানে এটা a, এটা b ধরে a + b × a - b, তাহলে এখানে তোমরা পাবা a² - b² সূত্র এটা। আচ্ছা, তাহলে এখানে দেখো সরলটা যদি করো, এটা হয়ে যাবে 5, এই যে √5 এর স্কোয়ার শুধু 5 পাবা, এটা 2√5 প্লাস 1 স্কোয়ার 1, এখানে এটা 5 পেয়ে যাবে একইভাবে, -2√5 + 1, তাহলে এটার সঙ্গে এটা মিলে গেল, প্লাস মাইনাস কেটে দিলাম, আর নিচে √5 এর স্কোয়ার 5 আর 1 স্কোয়ার 1। দেখো তাহলে আমাদের এখানে রইল 5 5 10 10 11 12, মানে উপরে 12 আর নিচে বিয়োগ করে এটা 4 4 3 12। দেখো আমরা কিন্তু a + b এর মানটা বের করছিলাম, যেটা কিন্তু আমরা 3 পেয়ে গেলাম। এবার কিন্তু আমরা a b এর মানটা বের করব। a b এর মানটা দেখো, a হচ্ছে √5 + 1 √5 - 1, b হচ্ছে √5 - 1 √5 + 1। লক্ষ্য করো এটার সঙ্গে এটা কাটছে, আর এটার সঙ্গে এই যে এটা কেটে যাচ্ছে, তা সব কেটে গেছে, মানে 1। আমরা পেয়ে গেলাম a + b এর মান এবং a b এর মান পেয়ে গেলাম। আমাদের যে মান বের করতে বলেছে, দেখো রাশিটা a/b, আমরা লিখবো, এখন লিখবো a/b + b/a, এর মানটা বের করতে বলেছে। তাহলে ভগ্নাংশে যোগবিয়োগ করলে রসাগুটা ab, b মিলে গেল তো এটা a², a মিলে গেছে তো এটা b² হয়ে যাবে। পরে a² + b² সূত্র, মান নির্ণয়ের সূত্র যদি আমরা পুট করি, তাহলে a + b তার হোল স্কয়ার -2ab, আর নিচে আছে আমাদের ab। এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। দেখো a + b যেটা আমরা পেলাম 3 পেয়েছি, তাহলে এখানে বসিয়ে দেব
3d² মাইনাস 2 ইন্টু এ বির মান তো 1 বের করলাম, 1 আর নিচে তো 1, দেখো এ বির মান 1, সলভ করে নাও। 3d² 9, এটা 2, আচ্ছা 9 থেকে 2 বাদ দিলে এটা কত যাবে, 7 হয়ে যাবে। তবে আমরা পেয়ে গেছি, দেখো 7, এই যে মানটা বের করতে বলেছিল রাশিটার, কত পেলাম, 7 পেয়ে গেলাম। পরে এই যে 7 দাগের দেখো এগুলো হচ্ছে উপপাদ্য। এই যে উপপাদ্য অঙ্কগুলো তোমরা একদমই পাবা আমার চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্টে চলে যাও, ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, তোমাদের প্রচুর উপপাদ্য দেওয়া হয়ে গেছে, সেই উপপাদ্য অঙ্কগুলো দেখো তোমরা, ঠিক আছে। আর চলে এসো 8 দাগের এই অঙ্কটা তোমরা বই থেকে পাবা, ঠিক আছে। এই যে 8 দাগের যে অঙ্কটা বই থেকে তোমাদের যে বলি তোমরা কোথায় পাবা, এই অঙ্কটা তোমরা যদি বলি 74 পেজে, ওকে। এই যে অঙ্কটা আমি বলবো যে 74 পেজে চলে যাবা, 74 পেজে দেখবা 9 নম্বর যে অঙ্কটা আছে, ওকে, সেখানে তোমরা কিন্তু অঙ্কটা পেয়ে যাবা। এই অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক আছে, এটা তোমরা বই থেকে পেয়ে যাবা। দেখো তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসটা, তোমাদের যে 1 নম্বর স্কুল একদম সম্পূর্ণ ক্লাস সম্পূর্ণ সেট করে দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করিয়েছি। কোনো জায়গায় যদি ডাউট মনে হয় এবং যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাস এই যে আমাদের 2 নম্বর স্কুল, আমরা তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো।